বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমাদের অনলাইন ক্লাসের চতুর্থ ক্লাস। তোমরা নিশ্চয় জানো যে অনলাইন ভিত্তিক ক্লাস আমাদের প্রথম বর্ষের ক্লাস অনেক আগে থেকে শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস শুরু করব হিসাবের শ্রেণীবিভাগ, সমীকরণের পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগের বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, তার মধ্যে হিসাব দেখো, সম্পাদ হিসাব সমীকরণের ভিত্তিতে, এটা খেয়াল রাখতে হবে। সম্পাদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। কি বললাম? সম্পাদ হিসাব, দায় হিসাব আর মালিকানা সত্ত্ব হিসাব। এবার মালিকানা সত্ত্ব হিসাবকে আমাদেরকে ভাগ করতে হবে মূলধন হিসাব, উত্তোলন হিসাব, আয় হিসাব এবং খরচ হিসাব। যেটা মালিকের সত্ত্বের সঙ্গে জড়িত, এইগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। আর মূলধন হিসাব, উত্তোলন হিসাব, আয় হিসাব এবং খরচ হিসাব, এটা মনে রাখতে হবে। তাহলে সম্পাদ হিসাব বুঝলাম, দায় হিসাব বুঝলাম, মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্বকে আবার ভাগ করতে মূলধন হিসাব, উত্তোলন হিসাব, আয় হিসাব এবং খরচ হিসাব। এবার দেখো আর্থিক বিবরণের ভিত্তিতে শ্রেণীবিভাগগুলোকে কিভাবে ভাগ করছে। তাহলে আর্থিক শ্রেণীবিভাগের ভিত্তিতে শ্রেণীবিভাগ হলো আয় বিবরণী সংক্রান্ত হিসাব সমূহ, এরপরে আর্থিক অবস্থার বিবরণী সংক্রান্ত হিসাব সমূহ দুই ভাগে ভাগ করছে। এবার আর্থিক অবস্থার বিবরণী সংক্রান্ত হিসাবকে আবার ভাগ করছে দেখো মালিকানা সত্ত্ব হিসাব, সম্পাদ হিসাব এবং দায় হিসাব। এই আয় বিবরণী সংক্রান্ত হিসাবকে আবার দুই ভাগে ভাগ করছে, আয় হিসাব এবং ব্যয় হিসাব। তাহলে হিসাব যদি আমরা বুঝতে পারি, তাহলে একে হিসাব নির্বাচন সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র আমাদের এখন মনে রাখতে হবে। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্রের ভিতরে আমাদের সনাতন পদ্ধতি আছে আর আছে আধুনিক পদ্ধতি আছে। সনাতন পদ্ধতি দেখতে পাবে হিসাবের শ্রেণীবিভাগের ভিত্তিতে সনাতন পদ্ধতি বলা হয়েছে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবের মধ্যে বলা হয়েছে সুবিধা গ্রহণকারী বা গ্রহীতা ডেবিট আর সুবিধা প্রদানকারী বা দাতা হিসাব ক্রেডিট। তাহলে আমরা অঙ্ক করার সময় আমাদের সব সময় সনাতন পদ্ধতিও করা যেতে পারে, আধুনিক পদ্ধতিও করা যেতে পারে। তাহলে সনাতন পদ্ধতিতে প্রথমে ব্যক্তিবাচক হিসাব, তাহলে ব্যক্তিবাচক হিসাবকে সুবিধা গ্রহণকারীকে ডেবিট হবে আর সুবিধা প্রদানকারী ক্রেডিট হবে। এবার সম্পত্তিবাচক হিসাবের ভিতরে আছে সম্পত্তি আসলে ডেবিট আর সম্পত্তি চলে গেলে ক্রেডিট হবে। সম্পত্তি আসলে ডেবিট আর চলে গেলে ক্রেডিট, অথবা বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। আর নামিক হিসাব বা আয় ব্যয় বাচক হিসাব, এখানে দেখো ব্যয় বা খরচ হলে ডেবিট আর আয় বা লাভ হলে ক্রেডিট। তাহলে নামিক হিসাবে দুইটা দিক থাকে, আয় সম্পর্কিত এবং ব্যয় সম্পর্কিত। তাহলে ব্যয় বা খরচ হলে ডেবিট হবে আর আয় বা লাভ হলে ক্রেডিট হবে। কিন্তু এই সনাতন পদ্ধতিতে হিসাবকে এই ডেবিট ক্রেডিট নির্ণয়টা আগে আমরা যেভাবে করতাম, এভাবে বর্তমানে আমাদের লেনদেনের সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়াতে এই সনাতন পদ্ধতিতে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়টা দুর্লভ হয়ে পড়ছে। সেজন্য আধুনিক বা সমীকরণ ভিত্তিতে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটিকে গোল্ডেন রুল বলা হচ্ছে। এটা আমাদের গোল্ডেন রুল। এই কারণে বলা হচ্ছে যে সমস্ত হিসাব আমরা সমীকরণ ভিত্তিতে ভাগ করলাম, সাধারণ পদ্ধতি হিসাব শ্রেণীবিভাগ করলাম, সেখানে আমাদের এই আধুনিক হিসাব সমীকরণ পদ্ধতিটাই আমাদেরকে মনে করিয়ে দেয়। এবং এর ধারাবাহিকতায় আমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্রটা সবাইকে মনে রাখতে হবে। এই জন্য আমাদের দেখো আধুনিক বা সমীকরণ প্রথম আছে সম্পদ হিসাব, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ইংরেজিতে বলা হচ্ছে ইনক্রিজ ফর ডেবিট আর ডিক্রিজ ফর ক্রেডিট। ইনক্রিজ ফর ডেবিট আর ডিক্রিজ ফর ক্রেডিট। ডিক্রিজ ফর ক্রেডিট। তাহলে আমাদের সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হবে আর সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হবে। তাহলে সম্পদ আর ব্যয় হিসাব, এরপর ব্যয় হিসাব দেখো বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, অর্থাৎ সম্পদ আর ব্যয় একই সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। সম্পদ আর ব্যয় একই সূত্র। আর দায় হিসাবের ক্ষেত্রে আমাদের বৃদ্ধি পেলে হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব হিসেবে একই, হ্রাস পেলে ডেবিট। এখন দায় হিসাবটা দেখো, দায় হিসাব হতে হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট। আমি নিচেরটা উপর প্রথম বলছি হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট।
আর মালিকানা সত্ত্ব হিসাবের ভিতরে হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট। আর আয় হিসাবে হচ্ছে হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমাদের এখানে বুঝতে হবে সম্পদ আর ব্যয় হিসাবে একই সূত্র, আর আয় দায় মালিকানা সত্ত্ব হিসাব একই সূত্র। এখানে ডিক্রিজ ফর ডেবিট আর ইনক্রিজ ফর ক্রেডিট। এখানে সূত্রটা উল্টে দিতে হবে, DECR EASD, ডিক্রিজ ফর ডেবিট আর ইনক্রিজ ফর ক্রেডিট। তাহলে আমরা কি বুঝলাম? সম্পদ এবং ব্যয় হিসাবে একই সূত্র, আর আয় দায় মালিকানা সত্ত্ব একই সূত্র। এখানে ডিক্রিজ ফর ডেবিট এবং ইনক্রিজ ফর ক্রেডিট, অর্থাৎ হ্রাস পেলে ডেবিট হবে আর বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি। এখন সনাতন পদ্ধতিতে উদাহরণ দেখো। সুবিধা গ্রহণকারী যেমন এক্স এর নিকট থেকে পণ্য ক্রয় করা হলো, তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে আর মিস্টার এক্স হিসাব ক্রেডিট হবে। ক্রয় হিসাব ডেবিট আর এক্স হিসাব ক্রেডিট। সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পত্তি আসলে ডেবিট হবে, যেমন সম্পত্তি আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আর নাবিক হিসাবে যেমন মজুরি প্রদান করা হলো, মজুরি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আর আয় হিসাবে একটা উদাহরণ, যেমন বিনিয়োগের সুদ পাওয়া গেল, তাহলে নগদান হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এবার আমরা আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে শ্রেণীবিভাগের ভিতরে একটা উদাহরণ দিতে পারি। যেমন সম্পদ হিসাবে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এটা একই আমরা বলতে পারি। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা, তাহলে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদ সম্পত্তি হ্রাস পাচ্ছে, এবং নগদ হিসাব ক্রেডিট। ব্যয় হিসাবে যেমন আমাদের বেতন দেওয়া হলো 10,000 টাকা, তাহলে বেতন খরচ বৃদ্ধি পেয়েছে, এজন্য বেতন হিসাব ডেবিট আর নগদ সম্পত্তি হ্রাস পাচ্ছে, এজন্য নগদ হিসাব ক্রেডিট। একই নিয়মে আমরা দায় হিসাব দেখতে পারি, ডিক্রিজ ফর ডেবিট আর ইনক্রিজ ফর ক্রেডিট। আমার যেমন বাকিতে পণ্য ক্রয় করা হলো, তাহলে ক্রয় খাতে খরচ বৃদ্ধি পাচ্ছে, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট। আর মালিকানা সত্ত্বের ভিতরে আমাদের উদাহরণ দিতে পারা যায়, যেমন মিস্টার এক্স 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, সেই ক্ষেত্রে আমাদের নগদ সম্পত্তি বৃদ্ধি